কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমি আমার জন্মদিনের ভিডিওটি আপলোড করেছিলাম। আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম আমি ঝাড়গ্রাম থেকে বেরিয়ে এসে খড়গপুরে একটুখানি রেস্ট নিয়ে বেরোবো ধানবাদের উদ্দেশ্যে। তো এই যে ট্রেনে চেপে পড়েছি, একটু টুকটাক কাজ ছিল বাড়িতে, সেই সব সেরে চেপে পড়েছি ট্রেনে, যাচ্ছি এখন ধানবাদের উদ্দেশ্যে। কিন্তু তার আগে দেখুন কি অপূর্ব সুন্দর হয়ে রয়েছে চারিদিকটা, আকাশ বাতাস সবই যেন জানান দিচ্ছে মা খুব শিগগিরই আসছেন। চারিদিকে পুজোর একটা মিষ্টি আমেজ গন্ধ বেশ ভালো লাগছে। অবশ্যই পুজো আসছেটাই বেশি ভালো, জানেন, পুজো চলে এলেই কোথায় দিয়ে যে 4-5টা দিন পেরিয়ে যায় বোঝাই যায় না। যাই হোক, চলুন, বসে পড়েছি ট্রেনে, অনেকক্ষণই হলো, আর ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাব বাড়ি। বাড়িতে গিয়েই কাজ আছে। আসলে এইবারে যাচ্ছি বিশেষ করে মহালয়ার জন্য। মহালয়াতে প্রত্যেক বছরই মা বাবার বাৎসরিক কাজটা করায়, ভাই করে। তো এই যে দেখুন চলে এসেছি আমি আমার বাড়িতে। এই যে এই মুখটি দেখার জন্যই এত দূর থেকে এতটা ট্রাভেল করে, এতটা হেকটিক একটা জার্নি করে এত দূর আসা। বললাম যে আসতে না আসতেই বাড়িতে কাজ আছে। তো এই যে ভাই বোনকে মা কাজ দিয়েছে, এই বাড়ির সামনেই যে টিনের চালাটা রয়েছে সেটা পরিষ্কার করতে হবে। আসলে এবছর তো অনেক বৃষ্টি হলো, মানে টিনের চালাটা লাগানো হয়েছিল আমার বিয়ের কয়েক মাস আগে আগে, তো হয়েও গেল প্রায় বছর খানেক। তো ওই জন্য মা কাজ দিয়েছে যে এটাই আজকে পরিষ্কার করতে হবে, তা নাহলে কি হচ্ছে জল জমে জমে টিনটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো ওই জন্য ভাই এই যে চেয়ার নিয়ে চেপেছে নিচেরটাতে, এসে চান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি ভাইকে একটুখানি হেল্প করব বলে। হেল্পার আমি কি করছি, ওই করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি ওর সঙ্গে। আর মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তাই মা খুব তাড়াতাড়ি এই কাপড় জামাগুলো তুলে নিচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে। এই দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, প্রচুর ময়লা হয়েছিল। আর এটা হচ্ছে উঠোনটাতেও প্রচুর স্মৃতি, কত খেলেছি, দৌড়েছি, পড়েছি। একবার তো উঠোনে পড়ে আমার থুতনি ছিঁড়ে গিয়েছিল, ভাইয়েরও একবার ঠোঁট কেটে গিয়েছিল এই উঠোনটাতে পড়েই। আর যখন বড় হই তখন এই বিয়ের মানে বেশ কয়েক মাস আগের থেকেই এই সন্ধেবেলা যখন কাজ টাজ হয়ে যেত অফিসের, তখন এই উঠোনেই আমি হাঁটতাম, প্রায় 2.5-3 ঘন্টা আমি এই উঠোনটাতেই হাঁটতাম। তো যাই হোক চলুন, এই জন্য উঠোনটাতে দেখতে এসেছিলাম। আর সুন্দর গন্ধে গোটা ঘর মমো করছে এই মাংসের গন্ধে। আজকে লাঞ্চে রয়েছে ভাত আর চিকেন। ভাইও চান টান করে চলে এসছে, বসেছি তিনজনে এখন ভাত খেতে। আমাদের তিনজন মিলে ভাত খাওয়া মানেই হচ্ছে প্রচুর গল্প। ভাত খাওয়া তো হয়ে যায় 15-20 মিনিটে, কিন্তু গল্প হয় প্রায় 1-1.5 ঘন্টা ধরে। আর ওই যে আপনাদেরকে বলেছিলাম মা পায়েস বানাবেই, একটা দিন দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু মা পায়েস বানিয়েছে। আর আমাদের পায়েস মানেই হচ্ছে এই রুপোর বাটি আর চামচে মা পায়েস দেবে। যারই জন্মদিন থাকে আমার বা ভাইয়ের, তাকেই এই রুপোর বাটি আর চামচে পায়েস দেওয়া হয়। হয়ে গেছে খাওয়া দাওয়া, নিয়েছিলাম বেশ একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তারপরে বেরিয়েছি আমি আর ভাই একটু ধানবাদের উদ্দেশ্যে। আসলে ওয়েদারটাও হয়ে রয়েছে খুব সুন্দর, আর আমরা অনেক দিন হলো শুধু আমি আর ভাই যাইনি একটুখানি গল্প টল্প করতে, ঘোরাঘুরি করতে ধানবাদে। বিয়ের আগে সেটা রেগুলারলি হতো, মানে শনি রবিবার করে ভাই চলে আসতো আর আমরা দুজনেই ঘুরতে বেরোতাম, কখনো ব্যাংক মোড়, কখনো ধানবাদ, কখনো কাতরাস, যখন যেখানে যেরকম সম্ভব হতো আর কি সেখানে যেতাম। তো সেটা অনেক দিন হয়নি, যে কারণে আমরা ঠিক করেছিলাম যে এবারে ভাই এলে আর আমিও আসছি, একটা উইকেন্ডও পড়েছে, তো ওই জন্য আমরা ভাবলাম যে আমরা আবার সেই আগের মতন ঘুরতে যাই। এই যে চলে এসছি আমরা ব্যাংক মোড়, পেরোচ্ছি এখন। এটা পুল বলে একটা জায়গা, মানে এটা থেকে পেরিয়ে এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজটার নিচে ওয়াসেপুর বলে যে আমরা জায়গাটি জানি, সেই ওয়াসেপুর আমরা পেরোচ্ছি। আমার মানে খড়গপুরে বিয়ে হওয়ায় বা কলকাতায় যখন পড়তাম বা চাকরি করতাম, ধানবাদ যখনই লোকজনে শুনতো তখনই একটি কথাই সবার মাথায় আসতো, সেটি হচ্ছে ওয়াসেপুর। তো এই যে যারা জানতে চেয়েছেন বা কখনো জিজ্ঞেস করেছেন বা কারোর কৌতূহল রয়েছে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমরা ওয়াসেপুর থেকে থাকি অনেকটা দূরে। আর এই যে ব্রিজটা পেরোচ্ছি, ব্যাক মোড় থেকে পেরিয়েই যে ব্রিজটা রয়েছে গায়াপুল অবধি, এই নিচের পুরো জায়গাটি রয়েছে ওয়াসেপুর।
আর আরও বেশি করে মানুষের মানে কৌতূহল হয়েছে অনুরাগ কাশ্যপের মুভি ওয়াসেপুরটার জন্য। তো ওই জন্য আপনাদেরকেও দেখিয়ে রাখলাম এই যে ব্রিজটির তলাটিতে হচ্ছে পুরো ওয়াসেপুর জায়গাটা। ওয়াসেপুরের যে এলাকাটি রয়েছে সেটা পেরিয়ে ডান দিকে চলে গেলে আসে আমাদের ধানবাদ স্টেশন, আর বাঁ দিকে চলে গেলে আসে এই হীরাপুর বা ধানবাদের যে মেন শহরটা সেইটা। আগে এই হীরাপুর জায়গাটিতে বেশিরভাগই বেশ পুরনো যারা বাঙালি বা পুরনো যারা লোকজন যারা ধানবাদে বাস করেন তারা থাকতেন। এখন তো প্রচুর মানে শপিং মল টল এইসব হয়ে গেছে হীরাপুর, গোবিন্দপুর এইসব এলাকাগুলো। আর গোবিন্দপুরে তো আগে কিছুই ছিল না, পুরো জঙ্গল দেখেছি আমরা। আস্তে আস্তে বিগ বাজার হলো, তারপরে আশেপাশে সংলগ্ন সব জায়গাগুলোয় এক এক করে সব বড় বড় ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে। তো আমরা ওই দিকেই চললাম। স্টেশনটা এই যে এখান থেকে ডান দিকে চলে গেলে স্টেশন, আমরা ধরেছি বাঁ দিকের পথটা। তো আমরা চলেছি ওই গোবিন্দপুরের দিকেই। গোবিন্দপুরে অনেকগুলো রেস্টুরেন্ট খুলেছে, তো আজকে আমরা ভাবলাম যে ওই দিকেই কোথাও রেস্টুরেন্টে যাই। যেতে যেতে আমরা ডিসাইড করতে পারছিলাম না কোথায় যাবো। আমরা বেশিরভাগ দিনই ভাই যেহেতু পিৎজা ভালোবাসে তাই হয় ডমিনোজ, আর তা নাহলে এখন পিৎজা হাটও খুলেছে তো সেইখানেই যাই। আর যদি আমার পছন্দের কোনো জায়গায় যেতে হয় তাহলে আমি বার্গার কিংয়ে ম্যাক্সিমাম সময় যাই, বা KFC। কিন্তু মানে আজকে আর কি দুজনেরই খুব একটা ইচ্ছে নেই ওই সব জায়গাগুলোয় যাওয়ার। দুজনেই আমরা ডিসাইড করলাম যে নতুন কোনো এই যে ক্যাফে বা রেস্টুরেন্টগুলো খুলেছে সেখানে গিয়ে একটুখানি এক্সপ্লোর করি যে কেমন কি খাবার দাবার। তো একটুখানি গুগলে সার্চ করায় পেলাম একটা গোবিন্দপুরে ওই বিগ বাজারের উল্টো দিকেই রেস্টুরেন্ট খুলেছে, যেটি রুফটপ রেস্টুরেন্ট। রুফটপ রেস্টুরেন্ট খুব একটা ধানবাদে আমি শুনিনি বা দেখিনি, হয়তো রয়েছে কিন্তু আমরা কোনোদিন শুনিনি। তো যে কারণে ভাবলাম যে আজকে একটুখানি এক্সপ্লোর করি। এই যে ওয়েস্ট সাইডটা রয়েছে, ওয়েস্ট সাইডের ঠিক পাশেই একটি রেস্টুরেন্ট খুলেছে রুফটপ। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি বলুন তো, এই যে পৌঁছাতেই আমরা দেখলাম যে ঠিক ওই সময়টাতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টিতে গরমে ঘামে তখন আর ইচ্ছে করছিল না। ওনারা অবশ্য ছাতা, একটা বড় ছাতা যেগুলো হয় সেগুলো বললেন যে ওনারা মানে ব্যবস্থা করে দেবেন, কিন্তু রুফটপে তাহলে খাওয়ার আর মানেই কি হয় বলুন। তো ওই জন্য ভাবলাম যে তাহলে ভেতরটাতেই খাবো। কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, জানেন, এত ভালো লাইট মিউজিক চলছে, প্রচুর লোকজন। এই যে মোকা বলে আমরা এই রেস্টুরেন্টটিতে এসছি, এটি হচ্ছে ধানবাদের যে তানিষ্কের শোরুমটা রয়েছে ওটা ঠিক ওপরেই। ম্যাক্সিমাম খাবার দাবারই দেখলাম একটুখানি ওভার প্রাইসড মনে হলো। অবশ্য ওনারা সব ডিটেল দিয়ে দিয়েছেন, আর যে যারা মানে সার্ভিসে ছিলেন তাদেরও ব্যবহার বলুন বা ডিসকাশন মানে আমাদেরকে যে ইনফরমেশন প্রোভাইড করবে সেই পুরো ব্যাপারটা, ওনাদের নিজস্ব নলেজ অসম্ভব ভালো। আর অ্যাম্বিয়েন্সটা তো আমার আর ভাইয়ের দুজনেরই অসাধারণ লেগেছে, একটু অন্যরকম। তো আমরা অনেক ভাবনা চিন্তা করে কথাবার্তা বলে ভাই বললো যে একটু পিৎজা খেতে ইচ্ছে করছে আগে, তো ওই জন্য স্টার্টারে একটুখানি একটা পিৎজা নিলাম 4 ভাগ করে। তো এই যে দুটো ভাই নিল আর দুটো আমি নিয়েছি। পিৎজাটা একদম পাতলা থিন ক্রাস্ট ছিল, অসম্ভব সুন্দর খেতে, কিচ্ছু নেই, শুধু ওপর থেকে একটুখানি ডাবল চিজ দিয়ে দিয়েছিল, কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। আর মেন কোর্সে এখনও বুঝতে পারছি না কী খাবো, তো সেই ভাই আর আমি ডিসকাস করছি যে কী নেওয়া যায়। বিশালকে একটুখানি ফোন করলাম, ফটো তুলে পাঠালাম, ওর তো এই সবের একটু আইডিয়া রয়েছে। আর আমার ইচ্ছে ছিল একটুখানি সিজলার ধরনের কিছু খাবো, অনেক দিন হয়ে গেল খাইনি সিজলার ধরনের কিছু। তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি সিজলারটা বলছি, আর তোর যদি অন্য কিছু খেতে হয় তাহলে তুই বল। তো ভাই বললো ঠিক আছে তাহলে আমিও ট্রাই করি, কতটা পোর্শন থাকবে বোঝা যাচ্ছে না। তো সিজলারটা যখন এলো জানেন না, দুজনা খেয়েও মানে আমরা শেষ করে উঠতে পারছি না, অপূর্ব সুন্দর খেতে। আর সিজলারটার সঙ্গে নিয়েছিলাম আমরা চিলি চিকেনটাও একটু অন্যরকম ছিল কিন্তু বেশ ভালো খেতে। সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, একটুখানি বিনস দিয়েছে, আর ওই ক্যারেট বেবি কর্ন যেগুলো হয় সেগুলো কেটে কেটে দিয়েছে। আর লাস্টে ডেজার্টে এই যে ব্রাউনি উইথ আইসক্রিম আমরা নিয়েছি, সঙ্গে খেলাম একটুখানি আমরা মকটেল। যাই হোক চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, অসম্ভব ভালো কাটলো আজকে সন্ধেবেলাটা। এটাতে মানে যারাই ধানবাদ বা আশেপাশে এলাকাগুলোয় রয়েছেন বা মাঝে মধ্যেই ধানবাদ আসা হয় তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো এই মোকাতে এসে অন্তত এই সিজলারটা খেতে। বাকিগুলো তো এখনও ট্রাই করিনি, আমি খেলে এক্সপিরিয়েন্স করলে আবারও জানাবো। আমাদের ইচ্ছেও রইল আবারও আসার, কিন্তু এইবারটা আমরা ট্রাই করে আমাদের বেশ ভালো লেগেছে, আবার চেষ্টা করব পরে আসার আর অন্য কিছু ট্রাই করার। যাই হোক চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার ধরেছি বাড়ির পথ। এটা পেরোচ্ছি আলকুসা বলে একটি জায়গা। এই ডিএভি আলকুসাতেই আমার বাবার কর্মজীবনের শুরু হয়েছিল।
তাই এটি আমার বাবার কাছে আর আমাদের সকলের কাছেই ভীষণ স্মরণীয় একটি জায়গা। তারপরে বাবা আসেন ডিএভি সিজুয়াতে, তারপরে তো এখানেই আমরা মানে বড় হয়েছি, আমাদের জন্ম বলতে গেলে এখানেই, আর সবটাই আমাদের ডিএভি সিজুয়াকে ঘিরেই বা এই এলাকাকে ঘিরেই। যাই হোক, চলুন পৌঁছে গেছি আমরা ভেলাটারে। ভেলাটারটি হচ্ছে একদম আমাদের বাড়ির কাছেই যে মোড়টি, সেটির নাম হচ্ছে ভেলাটার। আর আমরা যে কলোনিটি, এই যে এইটা বেরোচ্ছি এখন ভেলাটার গ্রাউন্ড, আর পাশেই রয়েছে ভেলাটার কালী মন্দির আর বজরংবলী মন্দির। এটি হচ্ছে ভেলাটার মোড়। এখান থেকে সোজা চলে গেলে যায় ভদ্রিচাক বলে একটি জায়গা, আর ডান দিকে চলে গেলে যায় সিজুয়া বলে একটি জায়গা, আর আমরা ঘুরেছি বাঁ দিকে। এই বাঁ দিকে চলে যাচ্ছে মালকেরা, আদর্শনগরী বা 300 কোয়ার্টার, রামপুর, কাঞ্চনপুর, কাতরাস, এইসব জায়গাগুলি এই বাঁ দিকে ঘুরে যাওয়া যায়। এই যে বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে পেরোচ্ছি আমরা একদিকে কলিয়ারি আর একদিকে অফিসার্স কলোনি, আর এই নদীটা পেরোলেই আমাদের কলোনিটা আদর্শনগরী বা 300 কোয়ার্টার। বাড়িতে এসে ঘন্টাখানেক রেস্ট নিয়েছিলাম, বেরিয়েছি আমি আর ভাই এখন এই আমাদের 4 হুইলারে করে বিশালকে আনতে। আজকে রাত্রেবেলায় বিশাল নামবে, তো সেই আমরা আনতে এসেছি। আমরা বাইকে করেই হয়তো যেতাম, কিন্তু অসম্ভব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে, যে কারণে আমরা এই যে চলে এসেছি মালকেরা স্টেশনে বিশালকে নিতে। তো একটুখানি বৃষ্টিটা থামুক, ও মানে ট্রেনও এখনও পৌঁছায়নি, এখনও ট্রেনটা পৌঁছাতে দেখলাম 10-15 মিনিট লাগবে। তো আমরা ওই জন্য স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে একদম মানে গাড়ির পাশটাতেই বা গাড়ির ওপরেই বোধহয় পড়েছে, এমন মানে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, চলুন পেয়ে গেছি আমরা বিশালকে। এখন আমরা এসেছি একটুখানি চাট খেতে। বিশাল বললো যে বাড়িতে গিয়েই তো মা এখনই রুটি দিয়ে দেবে খেতে, তার চেয়ে আমরা একটুখানি যাই, আগে একটুখানি চাট খেয়ে আসি। তো ওই জন্য এই বাড়ি ফেরার পথে একটা জায়গায় চাট বিক্রি হচ্ছিলো। এত তো রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, এত রাতে কোথাও পাওয়া মুশকিল, কিন্তু দেখলাম যে এক জায়গায় পাওয়া যাচ্ছে ফেরার পথে। বৃষ্টিটা একটুখানি ধরেছে, তো ওই জন্য ভাবলাম ঠিক আছে একটুখানি আমরা চাট খাই, তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরোবো। তো এই যে আমি আর কিছু খাইনি, আমার তো পেট মোটামুটি ভরেই ছিল, ওখানেও খেয়ে ধরুন এসেছি। আর ভাইও খুব বেশি খায়নি, ওই বিশালই খেলো, আর আমি আর ভাই একটা করে টেস্ট করলাম। তো এই যে এখন ফিরছি গাড়িতে করে। বাড়িতে গিয়ে এবারে প্রচুর গল্প হবে, আড্ডা হবে। আর কালকে রয়েছে মহালয়ার ভিডিওটাও খুব শিগগিরই আনবো। বিশালও এসছে ওই কারণেই, ভাই, বিশাল আর আমার কাকু সবাই মিলে মহালয়াতে বাৎসরিকটা করবে। কাকু করবে আমার দাদু ঠাকুমায়ের, ভাই করবে বাবার, আর বিশাল করবে মায়ের। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে।